ঠাকুর শ্রী রামকৃষ্ণের চরণে প্রণাম। প্রণাম শ্রী শ্রী মা এবং স্বামীজির চরণে। সশ্রদ্ধ প্রণাম জানাই মঞ্চে আসীন রামকৃষ্ণ সংঘের অন্যতম বরিষ্ঠ সন্ন্যাসী মহারাজ সুমনেশানন্দ মহারাজকে। প্রণাম জানাই মঞ্চে আসেন শাস্ত্রজ্ঞানন্দ মহারাজকে। ওনার বক্তব্য, ওনার বিভিন্ন জায়গায় ওনার বক্তৃতা আপনাদেরও সকলকে যেরকম তেমনি আমাকেও যথাযথ অনুপ্রাণিত করে। প্রণাম স্বামী ইষ্টেশানন্দ মহারাজ এবং সামনে আসেন যে সমস্ত সন্ন্যাসীরা আছেন তাদের চরণে প্রণাম। সাদর অভিবাদন জানাই এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মী যারা আছেন তাদেরকে এবং গার্জিয়ানদের, অভিভাবকদের যারা এসেছেন তাদের ছাত্রদের, তাদের সন্তানদের এই অনুষ্ঠান দেখতে, এবং সর্বোপরি আমার পুত্রসম যে সমস্ত ছাত্ররা বসে রয়েছে তাদের আমার অসংখ্য স্নেহ। আজকের এই 65তম যে এক্সিবিশন এবং অনুষ্ঠান, তাতে আজকের এই অন্তিম দিনে এই পুরস্কার বিতরণী সভা, এই সভায় উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। এই বিদ্যা প্রতিষ্ঠান দেশের মধ্যে অন্যতম অগ্রগণ্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠান। এজন্য নয় যে শুধু আজকে হেডমাস্টার মহাশয় যে বক্তৃতায় তার ছাত্রদের যে বিভিন্ন রকম পারফরমেন্সের কথা বললেন, তারা ধারাবাহিকভাবে সেই পারফরমেন্সের রেখেছে, শুধু সেজন্যই নয়, এজন্য যে স্বামীজি শিক্ষাদানের মাধ্যমে যে সেবার আদর্শের কথা বলেছিলেন, রামকৃষ্ণ মঠ মিশনের পরিচালনায় এই বিদ্যালয় এবং অন্যান্য বিদ্যালয় স্বামীজির সেই মহান আদর্শের কথা, মহান সেবা তাদের কর্মের মাধ্যমে মূর্ত করে তুলেছেন। শুধুমাত্র এই বিদ্যালয় মেধাবী ছাত্র তৈরি করছে তাই নয়, ঠাকুর মা এবং স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই ছাত্ররা তাদের মূল্যবোধ সম্পন্ন জীবনের মাধ্যমে তারা দেশে সুনাগরিক হয়েছেন এবং তার বহু এখান থেকে পাশ করে বেরোনো বহু প্রথিতযশা ছাত্রদের স্বীয় কীর্তি তার মাধ্যমে পরিষ্কার। রাজ্য সরকারের শিক্ষা দপ্তর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মতন একটি শিক্ষা প্রতিষ্ঠানে, শুধু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কেন, অন্যান্য যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এই রামকৃষ্ণ মিশন পরিচালিত, তারা আমাদের রাজ্য সরকারের গর্ব। আমাদের গর্ব তার কারণ হচ্ছে, অন্যান্য রাজ্যে রামকৃষ্ণ মিশন পরিচালিত যে বিদ্যালয় আছে বহু রাজ্যেই, তারা অন্যান্য বোর্ড দ্বারা পরিচালিত, কিন্তু আমাদের রাজ্যে এটা আমাদের কাছে গর্বের বিষয় যে রামকৃষ্ণ মিশন পরিচালিত বিদ্যালয় সমস্তগুলোই আমাদের স্টেট বোর্ড অ্যাফিলিয়েটেড এবং সমস্তগুলোই কিন্তু আমাদের রাজ্য সরকারি গ্রান্ট পাওয়া এবং রাজ্য সরকারের স্কুল। মিশনের মহান আদর্শের কথা মনে রেখে এবং তাদের যে নিয়ম নিষ্ঠা, তা যাতে ছাত্রদের মধ্যে ঠিক মতন প্রথিত করা যায় এবং স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে মহান মূল্যবোধের শিক্ষায় যাতে রাজ্যের ছাত্ররা শিক্ষিত হয়ে উঠতে পারে, তার জন্য রামকৃষ্ণ মিশন পরিচালিত বিদ্যালয়গুলিকে রাজ্য সরকার স্বাধিকার বা অটোনমি দেওয়ার জন্য এই স্কুলগুলিকে একটি স্পেশাল স্ট্যাটাস বা মর্যাদা দিয়েছে, যাতে নাকি তাদের মূল্যবোধ তাদের মতন করেই রাখতে পারেন, তাদের মতন করেই ছাত্রদের মধ্যে প্রথিত করতে পারেন। শিক্ষক নিয়োগ, ছাত্র ভর্তি এবং অন্যান্য বিষয়ে তাদের পঠন পাঠনের জন্য তারা যাতে আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করতে পারেন, সেজন্য সেই অটোনমি স্ট্যাটাস দিয়েছেন। এবং তা দেখা যাচ্ছে যে আপনাদের বিদ্যালয়ের যে সমস্ত ফলাফল, শুধু ফলাফল নয়, ছেলেদের যে সার্বিক বিকাশের জন্য যে প্রচেষ্টা, সেটা যে অত্যন্ত কার্যকরী হয়েছে সেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি। এই বিদ্যালয় এবং
শুধু এই বিদ্যালয় যখন আমি বলবো, শুধু এই বিদ্যালয়, হয়তো এই বিদ্যালয়ে এসছি এখন বলে বলছি, সেই একই সঙ্গে আমি কিন্তু রামকৃষ্ণ মিশন পরিচালিত সমস্ত বিদ্যালয় সম্পর্কেই একই কথাই বলবো। সেখান থেকে পাশ করা ছাত্ররা ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, প্রশাসন, অধ্যাপনা, শিক্ষকতা সমস্ত জায়গায় স্বীয় প্রথিতযশা ভূমিকা পালন করছেন এবং তাদের জীবন ও কর্ম আমাদের অনেককেই সারা জীবনে, শুনলেন অনেকের কথা, যারা নাকি আমাদেরকে সারা জীবন উদ্বুদ্ধ করছেন। অভিভাবকদের জন্য বলছি, তারা তাদের ছেলেদের এই বিদ্যালয়ে পাঠিয়েছেন অনেক আশা নিয়ে, অনেক আশা নিয়ে, অনেক উৎকণ্ঠা নিয়ে। উৎকণ্ঠার দিন শুরু আমি দেখতে পাই গোলপার্ক রামকৃষ্ণ মিশনের কাছেই আমার বাড়ি। যেদিন নাকি নরেন্দ্রপুরের অ্যাডমিশন টেস্ট থাকে, সেদিন আমি যখন সকালবেলায় বেরোতে যাই তখন দেখছি যে একটা কিছু হচ্ছে, সেখানে এত ভিড় না, এ তো সে চেনা ভিড় নয়, ভক্ত সম্মেলনের টিকিটের ভিড় নয়। মায়েদের মুখে, বাবাদের মুখে উৎকণ্ঠা, কেউ কাগজ পেতে বসে পড়েছেন নিচে, কেউ বাড়ি থেকে আনা সামান্য টিফিন সেখানেই ভাগ করে খাচ্ছেন, কেউ তার উৎকণ্ঠা চাপতে গিয়ে ছাত্রদের কাছ থেকে খাতা টেনে নিয়ে অভিভাবকদের নিজেদেরও পড়তে আমি দেখেছি। এই সমস্ত উৎকণ্ঠা কাটিয়ে ছাত্র ভর্তি হলো নরেন্দ্রপুরে, সে ছেলে ভর্তি হলো নরেন্দ্রপুরে। তবুও কি উৎকণ্ঠা শেষ আছে? দশম শ্রেণীতে কীরকম রেজাল্ট করবে, হোস্টেল জীবনে কীরকমভাবে মানিয়ে নিচ্ছে, তাই নিয়ে আর উৎকণ্ঠার শেষ নেই। এই রকমভাবে তো ছেলে মাধ্যমিক পরীক্ষার দোরগোড়ায়, তখন উৎকণ্ঠা যে ছাত্র 100-র কতখানি কাছাকাছি নম্বর পাবে। অভিভাবকরা যারা বসে আছেন তারা সকলে আমার থেকে একটু বয়সে ছোট, কারণ আমার মেয়ে এখন মাস্টার্স ডিগ্রি করছে, সুতরাং আপনারা সকলেই হয়তো বয়সে আমার থেকে ছোট। তবু আমরা প্রায় সমসাময়িক। আমরা নম্বর পেতাম, আমরা পরিহাস করে বলছিলাম, আমরা নম্বর পেতাম সেন্টিগ্রেডে 36, 37, 40। এখনকার বাচ্চাদের নম্বর পেতে হয় ফারেনহাইটে 99 পয়েন্ট সামথিং। তো এই ছাত্ররা ফারেনহাইটে কতখানি নম্বর পাবে তাই নিয়ে উৎকণ্ঠা। সেই উৎকণ্ঠা অতিক্রম করা গেল, এবার জয়েন্ট এন্ট্রান্সে বসার পালা। জয়েন্ট এন্ট্রান্সে বসে না অন্যান্য তো পেলে চলবে না, এআই, মেশিন লার্নিং ইত্যাদিতে পেতেই হবে, তা না হলে যেন জীবন একেবারে আর জীবন বলে কিছু রইল না। কারণ এগুলো নাকি 21st সেঞ্চুরি স্কিল, এগুলোকে অর্জন করতেই হবে। গতবার শোনা গেছে যারা নাকি এইমসে পেয়েছে তারা সকলেই নাকি নিটে 720-তে 720 পেয়েছে। এই সমস্ত উৎকণ্ঠা আমরা গার্জিয়ানরা নিজেদের মধ্যেও বহন করছি এবং ছাত্রদের মধ্যেও দিচ্ছি। আমি সবিনয়ে বলতে পারি এই উৎকণ্ঠা আমরা নিজেদের মধ্যে রাখতে পারি গার্জিয়ানরা, কিন্তু কিছুতেই যেন আমরা এই উৎকণ্ঠা আমাদের ছেলেদের মধ্যে না দিতে পারি। একটি পরীক্ষায় ভালো করা খারাপ করা তার মধ্যে খুব একটা কিছু এসে যায় না। জীবনটা অনেক বড়। আজকে সবসময় গার্জিয়ানরা মনে রাখবেন, যারা নাকি অভিভাবকরা এসছেন, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার 30 বছর সরকারি কাজে যুক্ত থাকার, অনেক চ্যালেঞ্জ গ্রহণ করার অভিজ্ঞতা থেকে বলছি, একটি পরীক্ষা কিন্তু বাচ্চাদেরকে কোনো রকম এফেক্ট করে না। সুতরাং এই উৎকণ্ঠা যেন কোনোভাবে ছাত্রদের মধ্যে সংক্রামিত না হয়। আমি বলবো আপনারা আশ্বস্ত, শ্রী ঠাকুর, মা এবং স্বামীজির যে এনভায়রনমেন্টে আজকে আপনাদের ছাত্ররা পড়ছে, তা থেকে তারা যে জীবনের শিক্ষা পাবে, এই শিক্ষাই আসলে হচ্ছে 21st সেঞ্চুরি স্কিল। 21st সেঞ্চুরি স্কিল নিয়ে অনেক কথা বলা হয়। 21st সেঞ্চুরি স্কিল, আসল 21st সেঞ্চুরি স্কিল হচ্ছে রেজিলিয়েন্স। এর ভালো বাংলা এখনো পর্যন্ত পাইনি। এআই তৈরি করা বাংলা ছিল স্থিতিস্থাপকতা, এটা আমি মানি না। একটা মোটামুটি মানে করার চেষ্টা করেছি যে সেটা হচ্ছে সমে ফিরে আসার চেষ্টা। অর্থাৎ এই একবিংশ শতাব্দীতে যে অস্থিরতা চলেছে, যে ফাস্ট চেঞ্জিং ওয়ার্ল্ড, তা থেকে কোনো রকমের যদি বিচ্যুতি হয়, তা থেকে আবার সমে ফিরে আসার যে ক্ষমতা, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি 21st সেঞ্চুরি স্কিল। সুতরাং ছাত্রদের বলবো যে প্রতিটি দিনই নতুন দিন, প্রতিটি নতুন সময়ে যে কোনো সময় থেকেই কিন্তু তৈরি করা যায়।
পড়াশুনো নিয়ে একটা দুটো কথা বলা দরকার, তা না হলে বলবে যে সেক্রেটারি স্কুল এডুকেশন এসেছিল, পড়াশুনো নিয়ে কি বলল, কিছুই বলল না। আমি একটা কথাই ছাত্রদের জন্য বলবো, প্রতিদিনের অভ্যাস যদি প্রতিদিন করা যায় তাহলে কিন্তু তার থেকে আর বেশি কিছু দরকার হয় না। প্রতিদিন যা যা পড়া হলো সেটাকেই পড়া, সেটাকেই রেফারেন্স করা। আর একটা আমার খুব পেট ডায়লগ, যেটা নাকি পেট সাবজেক্ট, যেটা নাকি যেখানেই যাই আমি এটা বলি, সেটা হচ্ছে রিডিং হ্যাবিট। এতগুলো বই দেখে আমি এই কথাটা আবার আমার লিখিত বক্তৃতার পয়েন্টে ছিল না, এতগুলো বই দেখে মনে হলো সেই স্বামীজির রিডিং হ্যাবিটের কথা। সকলেই আপনারা স্বামীজির জীবন সম্পর্কে বাচ্চারাও এখানে শিক্ষা দেওয়া হয়। স্বামীজি বইয়ের পেজ ওয়াইজ পড়তে পারতেন। সেই ক্ষেত্রীর উদাহরণ, যেখানে নাকি গ্রিনস বুক অফ হিস্ট্রি, যেটা নাকি উনি প্রতিদিন এক একটি ভলিউম করে চেষ্টা করেছিলেন। বই পড়ে মনে রাখা, বই পড়ে তার থেকে পিকচারাইজ করা, ভিজুয়ালাইজ করা, তার থেকে ভালো কিন্তু অন্য কিছু নেই। এখন অন্য অনেক মাধ্যম বেরিয়েছে, আমরাও অনেক মাধ্যম সরকারি, আমরা রাজ্য সরকার থেকে ধীরে ধীরে অন্যদের কাছ থেকে যাতে পিছিয়ে না যাই তার জন্য আমরাও প্রচার করছি। আপনাদের এই বিদ্যালয়ের শিক্ষকরাই আমাদের প্রচুর ডিজিটাল ক্লাসও নিচ্ছেন, যেগুলো নাকি আমরা নিয়মিত প্রচারও করছি। কিন্তু তবুও বই থেকে যে নিজে ভিজুয়ালাইজ করা, তার কিন্তু কোনো বিকল্প থাকতে পারে না। অভিভাবকদের জন্য আবারও বলবো যে প্রথাগত যে সমস্ত আমাদের ক্যারিয়ার অপশানস আছে, একবিংশ শতাব্দী তাদের স্কিলসের সঙ্গে কিন্তু সেই অনেক অপশনও নিয়ে এসেছে। শুধুমাত্র ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং আজকের একমাত্র অপশানস নয়। আমি একটু আগেই এসেছিলাম, তখন হেডমাস্টার মহাশয়ের সঙ্গে আলোচনা করছিলাম যে এখন ন্যাশনাল ল ইউনিভার্সিটিগুলো যে সমস্ত কোর্স তৈরি করছে, NUJS আছে, আমাদের ন্যাশনাল ল ইউনিভার্সিটিসগুলো আছে, সেইগুলোতে ক্ল্যাট পরীক্ষার মাধ্যমে যে সমস্ত ক্যারিয়ার অপশানস আছে, যে সমস্ত ছাত্ররা দেখবেন আঁকছে খুব ভালো, তাদের ক্ষেত্রে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন ডিজাইন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, তাদের যে কোর্স আছে, এছাড়াও একগুচ্ছ কোর্স আছে। আমরা আমাদের দপ্তরের যে ওয়েবসাইট আছে banglashiksha.gov.in, তাতে ক্যারিয়ার অপশনস বলে একটি জায়গাই আছে, সেখানে 550-র বেশি ক্যারিয়ারের কথা এরকমভাবে আলোচনা আছে। আমি গার্জিয়ানসদের বলবো ওইটা একটু দেখে নিতে পারেন। এবং সেখানে একটা রিয়াজাক টেস্ট বলে একটি টেস্ট আছে, যাতে নাকি ছাত্রদের একটি মনস্তাত্ত্বিক সমীক্ষা মাধ্যমে ছাত্ররা কোন দিকে করলে পরে ভালো হবে সেটাও রয়েছে। তো আমি জাস্ট উল্লেখ করবার জন্য বললাম। পরিশেষে আরেকটি বলবো যে শেষ করবার দিকে স্নেহের ছাত্রদের দু একটি কথা বলবো, সেটা হচ্ছে যে তোমরা জীবনে কোনো জায়গায় বড় হবে, জীবনে বড় হয়ে তোমরা নানান রকম কাজ করবে, সে সময় দু একটি কথা একটু মাথায় রাখলে পরে খুব ভালো হয়। আজকে এই সমস্ত কথা আজকে আমরা হেডমাস্টার মশাইয়ের বক্তৃতায় শুনলাম, সম্পাদক মহাশয় শাস্ত্রজ্ঞানন্দ মহারাজের বক্তৃতাতেও তার কিছু আভাস পেলাম। সেটা হচ্ছে তোমার প্রতিটি কাজ সমাজের সবচেয়ে অবহেলিত মানুষকে কীরকমভাবে ইম্প্যাক্ট করছে। ফেমাস অর্থনীতিবিদ এবং দার্শনিক জন রাউলস তার লেখায় বলেছিলেন যে মিনিম্যাক্স প্রিন্সিপাল, অর্থাৎ আমার কাজগুলো সবচেয়ে যে মিনিমাম আছে তার কি ম্যাক্সিমাম বেনিফিট দিল, এই দিকে এইটা কিন্তু সামগ্রিক জীবনে মনে রাখতে হবে। যাই হোক, এখন এমন একটা পরিবেশ চলছে যে সময় নাকি সমস্ত কিছু পরিবর্তনশীল। আমরা আন্ডার গ্র্যাজুয়েট অর্থনীতির ক্লাসে পড়েছি স্যাটারিস প্যারিভাস অ্যানালিসিস, মানে কিছু কিছু জিনিস যখন নাকি কনস্ট্যান্ট রাখে, তার মধ্যে সবচেয়ে বেশি কনস্ট্যান্ট যেটা থাকে সেটা হচ্ছে টেস্টস অ্যান্ড প্রেফারেন্স বিইং কনস্ট্যান্ট, অর্থাৎ আমাদের টেস্ট অ্যান্ড প্রেফারেন্সটা কনস্ট্যান্ট এইরকম একটা পরিমণ্ডল ধরে।
আজকে নানান কারণে টেস্ট অ্যান্ড প্রেফারেন্সটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং চেঞ্জটা যে আমরা সজ্ঞানে করছি তা নয়, সেটা কেউ তাদেরই প্রয়োজনে আমাদের টেস্টস অ্যান্ড প্রেফারেন্সকে পুনঃ চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছে। এই টেস্ট অ্যান্ড প্রেফারেন্স চেঞ্জের মাধ্যমে আমরা বুঝতে পারছি না যে এই টেস্ট অ্যান্ড প্রেফারেন্স আমার নাকি অন্যের। তো আজকে আমি এটাই নিবেদন করব, এই বিদ্যালয় থেকে, এই পরিমণ্ডল থেকে তোমরা যে টেস্টস অ্যান্ড প্রেফারেন্সের শিক্ষা পাচ্ছ, সারা জীবন যেন এই টেস্টস অ্যান্ড প্রেফারেন্স তোমাদের মাথায় থাকে। আমার কর্মজীবনের একটি অভিজ্ঞতা, আমি যা বললাম, আমি জানি না এত কিছু বলার যোগ্য আমি কি না। সেই কঠ উপনিষদের মন্ত্র, না কি ন বরেন অবরেণ প্রোক্ত সুবিজ্ঞেয়, আমি নিতান্তই অবর মানুষ একজন, কিন্তু একটি অনন্যপ্রোক্ত কথা বলতে পারি, যেটা নাকি আমি এই 21 শতকের জীবনে যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্ট রিজলিউশন, বড় জায়গায় উঠে যখন তোমরা বিভিন্ন কনফ্লিক্টের মধ্যে পাবে, এই সুবিজ্ঞেয় কথাটি আমার মনে হয় আমি যেখানে দেখেছি অ্যাপ্লাই করতে পেরেছি সেখানে সাকসেস পেয়েছি, যেখানে অ্যাপ্লাই করতে পারিনি সেখানে কনফ্লিক্টের জালে জড়িয়ে পড়েছি। সেই অভিজ্ঞতা থেকেই তোমাদের সকলকে বলছি, গার্জিয়ানদেরও বলছি, সেটা শ্রী শ্রী মায়ের কথা, যে অন্যের দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। এই কথাটা যদি আমরা যে কোনো কনফ্লিক্টিং সিচুয়েশনে মনে রাখি, তাহলে আমরা দেখব যে কোনো কনফ্লিক্টিং সিচুয়েশন থেকে আমরা অত্যন্ত সহজেই বেরিয়ে আসতে পারবো। দুটোভাবে, একভাবে হচ্ছে তার পার্সপেক্টিভ থেকে আমি প্রবলেমটা দেখতে পাচ্ছি, দ্বিতীয়ত হচ্ছে আমাকে নিজেকে আরও উন্নত করার একটি পার্সপেক্টিভস দেখতে পাচ্ছি। তো এটি হচ্ছে কনফ্লিক্ট রেজলিউশন এবং রেজিলিয়েন্স বা সমে ফিরে আসার চেষ্টা, এই দুটোই হচ্ছে 21st সেঞ্চুরি স্কিল। আর পরিশেষে বলবো যে তোমরা যারা নাকি এই বিদ্যালয়ে পড়ছো তারা অত্যন্ত সৌভাগ্যবান, নিজেদের বর্তমান জন্মের, পূর্বজন্মের এবং তোমার গার্জিয়ানদের সকলের পুণ্যফল, তা থেকেই এত সুন্দর একটি স্কুলে, এত সুন্দর জায়গায় পড়াশুনো করতে শুরু করেছো। যে স্কুলে নাকি শুধুমাত্র পড়াশুনো নয়, খেলাধুলোর জন্যও অনেক কিছু ভাবা হয়। আমাকে এই অনুষ্ঠানে বলার জন্য যখন কোঅর্ডিনেটর মহারাজ গেছিলেন, উনি কিন্তু পড়াশুনোর কথা একটাও বলেননি, শুধু বলে গেছেন যে এই বিদ্যালয়ে ক্রিয়ার কি করে উন্নতি হবে। আমার এক আত্মীয় আছেন, তার সঙ্গেও কথা বলেছেন, স্টেডিয়ামটাকে কীরকমভাবে সুন্দর করবেন, অর্থাৎ খেলাধুলোর যে এত সুন্দর পরিবেশ, গান বাজনার পরিবেশ, এই পরিবেশের মধ্যে তোমরা মানুষ হচ্ছ, এক আদর্শ সমন্বিত জীবন তোমরা করছো। সেই জন্য আমার তোমাদের কাছে অত্যন্ত শুভেচ্ছা রইল, এবং গার্জিয়ানদের প্রতি আমার সাদর অভিবাদন, শুভেচ্ছা রইল। মহারাজদের চরণে প্রণাম জানিয়ে, স্বামীজির চরণে প্রণাম জানিয়ে, ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার।